আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমরা পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানব। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। দেখো তো এইখানে একজনের ছবি দেখতে পাচ্ছ। এর ছবিতে যে আছে তার নাম হচ্ছে কার্ল পিয়ারসন। সে হচ্ছে পরিমিত ব্যবধানের কিন্তু পরিচালক না পরিচালক না, সে হচ্ছে পরিমিত ব্যবধানের জনক। সেই একমাত্র প্রথম কার্ল পিয়ারসন হচ্ছে প্রথম উপলব্ধি করেন যে পরিমিত ব্যবধানের প্রয়োজন, এবং সেই প্রয়োজনীয়তা থেকেই কিন্তু তিনি সর্বপ্রথম পরিমিত ব্যবধানের ধারণা দেন। দেখো পরিমিত ব্যবধানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো বলা আছে যে নিচে উপাত্ত সেট তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। এখানে বলা আছে যে নিচে উপাত্ত সেট তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলছে। তাহলে এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তারপরে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, তারপরে জেড ইকুয়াল টু দেওয়া আছে। এটা স্পষ্ট যে উপরের তিন সেট উপাত্তের পরিসর একই। দেখো তো উপরের তিন সেট উপাত্তের পরিসর একই। তাহলে পরিসর কিভাবে বের করব? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12। তাহলে 12 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত? 2। তাহলে 12 থেকে আমরা 2 বাদ দিলে হবে হচ্ছে 10। তার মানে এইটার পরিসর হচ্ছে 10। এইটার ক্ষেত্রে পরিসর কত? দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12। তাহলে 12 থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা কত? 2। সর্বনিম্ন সংখ্যা বাদ দিব, বাদ দিলে আসে কত? 10। এবার দেখো এই সেটের ক্ষেত্রে আমার পরিসর কত? সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12 আর সর্বনিম্ন সংখ্যা কত? 2। তাহলে 12 থেকে 2 বাদ দিব, বাদ দিলে আসে কত? 10। তার মানে এইখানে কিন্তু এই সেট তিন সেটেরই পরিসর কিন্তু একই। এখানে বলা আছে উপরের তিন সেট উপাত্তের পরিসর একই। দেখো এই সেটের পরিসর হচ্ছে 10, এই সেটের পরিসর হচ্ছে 10, এই সেটের পরিসরও 10 এবং তা হলো 10। দেখো আমরা বের করে দেখলাম যে 10। তাছাড়া পরিসর তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না। দেখো পরিসর কিন্তু তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার উপর। মাঝখানে কি আছে সেটার উপরে কিন্তু নির্ভর করে না। তার মানে আমরা পরিসর নির্ণয় করার ক্ষেত্রে কি করি? সর্বোচ্চ সংখ্যা মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা করি। মাঝখানে কি আছে সেগুলো কিন্তু দেখি না। সেই জন্য বলা আছে পরিসর তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না। এটি চরম মান ও নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। কিন্তু উপরের উপাত্ত সেট তিনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাবে সংখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে এবং এদের কেন্দ্রীয় মানও ভিন্ন ভিন্ন। দেখো বলা আছে যে উপরের উপাত্ত তিনটি যদি নিবিড়ভাবে লক্ষ্য করা যায়, যদি নিবিড়ভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সেটা হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে কিন্তু এই সংখ্যা এইখানে এগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে এবং এদের কেন্দ্রীয় মানও কিন্তু ভিন্ন ভিন্ন। কেন্দ্রীয় মান কি? গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটাকে বলবো আমরা কেন্দ্রীয় মান। দেখো এই সেটের গড়, এই সেটের গড়, এই সেটের গড়, তিনটা সেটের গড় কিন্তু ভিন্ন ভিন্ন হবে। গড়, মধ্যক এবং প্রচুরক তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তুমি বের করে দেখো সেক্ষেত্রে কিন্তু এক হবে না। এই সেটের যা গড় হবে এই সেটের গড় কিন্তু তা হবে না, আবার এই সেটের গড়ও কিন্তু তাই হবে না। গড়, মধ্যক এবং প্রচুরক কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সেটাই বলা আছে এদের কেন্দ্রীয় মানও ভিন্ন ভিন্ন। কেন্দ্রীয় মানে গড়, মধ্যক, প্রচুরকও হচ্ছে কি ভিন্ন ভিন্ন। গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটি মানের ওপর নির্ভরশীল হলেও এটি আবার বিচ্যুতির পরম মান নিয়ে নির্ণয় করা হয়। দেখো এখানে বলা আছে গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটি মানের ওপর নির্ভরশীল হলেও এটি আবার বিচ্যুতির পরম মান দ্বারা নির্ণয় করা হয়। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বিচ্যুতির পরম মান নিই। এখানে কিন্তু বলাই আছে, ভালো করে বুঝবা, সেটা হলো গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটি মানের ওপর নির্ভরশীল হলেও, মানে গড় ব্যবধান কিন্তু তথ্য সারির প্রত্যেকটি মানের ওপর নির্ভরশীল, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিচ্যুতি হচ্ছে পরম মান নিয়ে নির্ণয় করা হয়। বিচ্যুতির ক্ষেত্রে আমরা পরম মান নির্ণয় করি।
দেখো এইটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র। গড় ব্যবধানের সূত্রে এখানে কিন্তু আছে মডুলাস আছে। মডুলাস থাকার কারণে কি আমরা কিন্তু এইখানে ঋণাত্মক মান থাকলেও কিন্তু ধনাত্মক মানটা নেই, এইটা কিন্তু সমস্যা। সেটা হলো গড় ব্যবধানের ক্ষেত্রে প্রতিটি মানের ওপর নির্ভরশীল হলেও কিন্তু এইখানে আমরা কিন্তু কি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা পরম মান নেই, মানে ঋণাত্মক থাকলেও কিন্তু আমরা সেটা ধনাত্মক নেই, এটা কিন্তু একটা সমস্যা। দেখো এখানে বলা আছে বিচ্যুতির পরম মান নির্ণয় করা হয়। পরম মান মানে ঋণাত্মক থাকলে আমরা কিন্তু ধনাত্মক নেই, এজন্য পরবর্তীতে কোনো বীজগাণিতিক প্রক্রিয়ায় এটি ব্যবহার করা যায় না। তাছাড়া পরম মান প্রাপ্তির জন্য বীজগাণিতিকভাবে ঋণাত্মক ব্যবধানগুলো ধনাত্মক হিসেবে বিবেচনা করায় এতে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো যেহেতু পরম মান আছে তাহলে আমরা ঋণাত্মক মানগুলোকে কি নেই, আমরা ধনাত্মক নেই। সেই জন্য এখানে বলা আছে যে পরম মান প্রাপ্তির জন্য গাণিতিকভাবে ঋণাত্মক ব্যবধানগুলো ধনাত্মক হিসেবে বিবেচনা করায় এতে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তথ্য সারির সকল মানের মধ্যে প্রকৃত বৈচিত্র্য নির্ণয় করতে হলে নতুন একটি পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পরিমিত ব্যবধান অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। 1983 খ্রিস্টাব্দে, মনে রাখবা 1983 খ্রিস্টাব্দে কার্ল পিয়ারসন, দেখো কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। তার মানে 1983 খ্রিস্টাব্দে হচ্ছে কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। দেখো এইখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে পরিমিত ব্যবধান কেন আসছে। আসলে দেখো এই যে 3 সেট আমার উপাত্ত আছে, 3 সেটের ক্ষেত্রে পরিসর একই, কিন্তু কেন্দ্রীয় মান কিন্তু এক না, মানে গড় মধ্যক প্রচুরক কিন্তু এক না। পরিসর কিন্তু বিস্তার পরিমাপের ক্ষেত্রে খুব বেশি যে ব্যবহার হয় তা না। আবার গড় ব্যবধানের ক্ষেত্রে যে ব্যাপারটা কি, আমরা যেহেতু পরম মান নেই সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না বা অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু একটি নতুন বিস্তার পরিমাপের কথা বিবেচনা করেছেন বিজ্ঞানী কার্ল পিয়ারসন। সেই বিস্তার পরিমাপটা হচ্ছে পরিমিত ব্যবধান। কিন্তু পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের ভেদাঙ্ক সম্পর্কে জানতে হবে। তার মানে আমরা ভেদাঙ্ক সম্পর্কে জানবো, আগে আমরা ভেদাঙ্ক সম্পর্কে জানবো, এরপরে কিন্তু আমরা পরিমিত ব্যবধান সম্পর্কে জানবো। তোমাদের নিশ্চয় মনে আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল। দেখো গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল, কিন্তু কেন? দেখো আমরা গড় ব্যবধানের সূত্র জেনেছিলাম, সেটা হলো যে সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার ভাগ হচ্ছে n। দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্র এইটা, তো এখানে কিন্তু পরম মান ব্যবহার করা হয়েছিল, যে পরম মান ব্যবহার করা হয়েছিল। তারপর মধ্যক থেকে গড় ব্যবধানের ক্ষেত্রেও এই যে আমরা পরম মান ব্যবহার করেছিলাম। আমরা যদি পরম মান ব্যবহার না করতাম সেক্ষেত্রে কিন্তু গড় ব্যবধানের ক্ষেত্রে কিন্তু শূন্য আসতো। বলা আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল। ব্যবধানের পরম মান যদি আমরা না নিতাম তাহলে গড় ব্যবধান কি আসতো, 0 আসতো। কিন্তু কেন, এখানে বলা আছে কিন্তু কেন, কারণটি নিচের বক্সে সংক্ষেপে লিখো। তাহলে আমরা কারণটি নিচের বক্সে লিখব। সেটা হচ্ছে যে গাণিতিক গড় বা মধ্যক থেকে উপাত্তগুলি কত দূরে আছে তাদের গড় নির্ণয় করা হয়। সুতরাং এই ব্যবধান ঋণাত্মক হতে পারে না, এই ব্যবধান কিন্তু ঋণাত্মক হতে পারবে না, কারণ কত দূরে আছে সেই যেহেতু কত দূরে আছে সেই দূরত্বটা নির্ণয় করতেছি, দূরত্ব নির্ণয় করে আমরা গড় নির্ণয় করি, সেক্ষেত্রে এই যে ব্যবধান, এই ব্যবধান কিন্তু ঋণাত্মক হতে পারবে না। এজন্য এই পরম চিহ্ন ব্যবহার করা হয়েছিল। যদি আমরা পরম মান না নিতাম, মনে করো যে ঋণাত্মক আছে ঋণাত্মক নিলাম, ধনাত্মক আছে ধনাত্মক নিলাম, সেক্ষেত্রে কিন্তু গড় ব্যবধান কিন্তু শূন্য আসতো। এই আর এখানে মূল কথা হচ্ছে গাণিতিক গড় বা মধ্যক থেকে উপাত্তগুলি কত দূরে আছে, যেহেতু দূরত্বর কথা বলা আছে, কত দূরে আছে তাদের হচ্ছে গড় নির্ণয় করা হয়। সুতরাং এই ব্যবধান কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য পরম চিহ্ন ব্যবহার করা হয়। গড় ব্যবধান নির্ণয়ে পরম মান ব্যবহার সংক্রান্ত সমস্যাটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। যেহেতু এর আগে আমরা গড় ব্যবধানের ক্ষেত্রে পরম মান নিয়েছিলাম, সেই পরম মান না নিয়ে কিভাবে সমাধান করা যায় সেটাই কিন্তু বলা আছে। তথ্য রাশির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানের বর্গ করে, দেখো আগে আমরা কি নিয়েছিলাম, সেটা হলো যে পরম মান নিয়েছিলাম, এখন পরম মান না নিয়ে বর্গ করলাম, বর্গ করলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই জন্য কিন্তু বলা আছে তথ্য রাশির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানকে বর্গ করে।
সেক্ষেত্রে অবশ্যই বিচ্যুতির বর্গ অঋণাত্মক হবে, কারণ আমরা যদি বর্গ করি বা স্কোয়ার করি, মনে করো -2 যদি থাকে তাহলে বর্গ করলে কী হয়ে যাবে, +4 হয়ে যাবে। যেহেতু বর্গ করতেছি তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ধরো কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x3 ... xn, তাদের গাণিতিক গড় হচ্ছে x বার। গাণিতিক গড় যদি x বার হয় তাহলে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি, তাহলে গাণিতিক গড় হতে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি কত হবে, তাহলে দেখো সেটা হলো যে এই প্রথম আমার যে উপাত্ত সেটা হলো x1 থেকে x বার বাদ দিব, দিয়ে এরপরে বর্গ করব। এখানে বলা আছে গাণিতিক গড় থেকে, তাহলে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি আমরা বের করব। তাহলে আমরা দেখো সেটা হলো যে x1 থেকে x বার বাদ দিব, দিয়ে হোল স্কয়ার লিখব, প্লাস যেহেতু সমষ্টির কথা বলছি প্লাস লিখছি, x2 থেকে x বার বাদ দিব, দিয়ে হোল স্কয়ার লিখব, এরপরে প্লাস x3 থেকে x বার বাদ দিব, বাদ দিয়ে হোল স্কয়ার লিখব, এরপরে প্লাস ... প্লাস হবে কত, এবার xn থেকে x বার বাদ দিব, দিয়ে হোল স্কয়ার করব। দেখো xn থেকে x বার বাদ দিব, বাদ দিয়ে আমরা হোল স্কয়ার করব, ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা লিখতে পারি সামেশন অফ, দেখো সেটা হলো যে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস ... এইটা আছে, তাহলে এর পরিবর্তে আমরা কিন্তু সামেশন লিখতে পারি, যে সামেশন লিখেছি, সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। এইখানে যে xi লিখলাম, xi এর মানটা কত হবে, 1 থেকে n পর্যন্ত হবে। এখন এর মান যদি তুমি 1 বসাও, 1 বসাইলে কিন্তু তুমি এইটা পাবা। এর মান যদি 2 বসাও, এর মান যদি 2 বসাও তাহলে এইটা পাবা। এর মান যদি 3 বসাও তাহলে x3 মাইনাস x বার হোল স্কয়ার হবে, মানে এইটা পাবা। এর মান যদি n বসাও তাহলে কিন্তু এইটা পাবা, এইটা পাবা। তাহলে দেখো আমরা এইটা লিখেছিলাম, তাহলে আমরা এটাকে এগুলাকে আমরা সামেশন অফ এইটা লিখতে পারি। তার মানে এত হবে বলা আছে, যদি ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য হয়, এই ব্যবধানের বর্গের সমষ্টি যদি শূন্য হয়, এই সমষ্টি যদি শূন্য হয় তাহলে শূন্য হলে কি হবে বলো তো দেখি, তবে xi মাইনাস x বার অবশ্যই শূন্য হবে। তার মানে এইটা যদি শূন্য হয়, এই বলা আছে যদি ব্যবধানের বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তার মানে এইটা যদি শূন্য হয় সেক্ষেত্রে এই ভিতরের টুক xi মাইনাস x বার ইকুয়াল টুও কিন্তু শূন্য হবে, সেটা বলা আছে xi মাইনাস x বার অবশ্যই শূন্য হবে। সেক্ষেত্রে গড় ও মানগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদি সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার এত এর মান খুব ছোট হয়, যদি এই মানটা খুব ছোট হয়, তবে তথ্য সারির প্রতিটি মান গাণিতিক গড় বা কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে। যদি এই মানটা খুব ছোট হয়, আবার বলছি এইটা মনে রাখবা গুরুত্বপূর্ণ তথ্য, এই মানটা যদি ছোট হয় তবে তথ্য সারির প্রতিটি মান গাণিতিক গড় বা মধ্যক বা প্রচুরক মানে কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ বিস্তার ব্যবধান কম হবে, অর্থাৎ বিস্তার ব্যবধানটা কি হবে, কম হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্য সারির মানগুলো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। যদি বিস্তার ব্যবধান কম হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তথ্য সারির মানগুলো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা 6। দেখো আলেয়া একজন মনে করো যে মানুষের নাম, তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 6। তাদের বয়স, একজনের বয়স হচ্ছে 5 বছর, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 25 বছর, একজনের বয়স 35 বছর, একজনের বয়স 45 বছর, একজনের বয়স হচ্ছে 55 বছর। পরিবারের সদস্যদের বয়সের গড়, তাহলে বয়সের গড় কী হবে, এখানে 6 জন সদস্যের বয়স যোগ করব, যোগ করে 6 দ্বারা ভাগ করব, করলে আসবে হচ্ছে 30 আসবে। হিসাবটি যাচাই করে দেখো, তুমি যদি এগুলো সবগুলা যোগ করো, এই 6টা উপাত্ত যোগ করো, যোগ করে 6 দ্বারা ভাগ করো, তাহলে 30 আসবে। তার মানে আমরা বয়সের গড় x বার ইকুয়াল টু কত পেলাম, 30 পেলাম। এক্ষেত্রে গাণিতিক গড় x বার, দেখো x বারকে আমরা গাণিতিক গড় বলি, গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি, তার মানে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করবো। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি, দেখো সামেশন অফ সেটা হলো xi মাইনাস x বার হোল স্কয়ার। এখানে যে i আছে, আয়ের মানটা কত হবে, 1 থেকে 6 পর্যন্ত হবে, যেহেতু উপাত্ত আছে কয়টা, 6টা আছে, তাহলে আমরা সেটাই বের করব। দেখো আমরা এইটা বের করার চেষ্টা করতেছি, এই যে এইখান থেকে কিন্তু এই সূত্রটা এসেছিল, এইটা আমরা বের করব। সেটা হলো যে সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, এখানে আয়ের মানটা 1 থেকে 6 পর্যন্ত হবে। তাহলে দেখো আমার xi বলতে এই মানগুলো হচ্ছে xi, আর x বার হচ্ছে এইটা। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, দেখো
5 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে এর বর্গ করব। 5 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে বর্গ করব। এরপরে প্লাস, যেহেতু সামেশন আছে তার মানে প্লাস হবে, প্লাস। এবার আমরা 15 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে বর্গ করব। 15 থেকে 30 বাদ দিয়ে বর্গ করছি, এরপরে প্লাস। এবার আমরা 25 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে আমরা বর্গ করব, বর্গ করেছি, এরপরে প্লাস। এরপরে 35 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে আমরা বর্গ করব, বর্গ করেছি, প্লাস। এরপরে দেখো 45 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে আমরা বর্গ করেছি, বর্গ করলাম, এরপরে প্লাস। এবার 55 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে আমরা বর্গ করব, বর্গ করেছি। এবার দেখো সেটা হচ্ছে যে 5 থেকে 30 বাদ দাও, বাদ দিলে হয় -25, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম। 15 থেকে 30 বাদ দিলে -15, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার 25 থেকে 30 বাদ দিলে -5 হয়, এরপরে স্কোয়ার দিলাম। 35 থেকে 30 বাদ দিলে 5 হবে, একে এরপরে স্কোয়ার দিয়েছি। 45 থেকে 30 বাদ দিলে 15 হবে, 15 উপরে স্কোয়ার দিয়েছি। 55 থেকে 30 বাদ দিলে 25 হবে, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি। এবার দেখো মাইনাসগুলা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ স্কোয়ার আছে। 25কে যদি আমরা স্কোয়ার করি, -25কে যদি স্কোয়ার করি তাহলে 625 হবে। -15কে স্কোয়ার করলে 225 হবে। -5কে যদি স্কোয়ার করি তাহলে 25 হবে। দেখো মাইনাস যেগুলো ছিল সেগুলো কিন্তু প্লাস হয়ে গেছে। দেখো আমরা গড় ব্যবধান যে বের করার সময় আমরা মাইনাসকে প্লাস করার জন্যই কিন্তু আমরা পরম মান ব্যবহার করেছিলাম, আর এই ক্ষেত্রে আমরা ভেদাঙ্কর ক্ষেত্রে মাইনাসকে আমরা প্লাস করার জন্য বর্গ করে নিয়েছি, তাই আমরা দেখো বর্গ করে নিয়েছি। এবার 5কে স্কোয়ার করলে 25, 15কে স্কোয়ার করলে 225, 25কে স্কোয়ার করলে 625 হবে। এবার এগুলো যদি যোগ করো ক্যালকুলেটরে তাহলে 1750 পাবা। দেখো এখানে কি বলা ছিল যে আলিয়ার পরিবারের সদস্য ছিল 6 জন, তাদের বয়স দেয়া ছিল, তো আমরা এই বয়সের গড় বের করেছি। এরপরে গাণিতিক গড় x বার থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করেছি। বিচ্যুতির বর্গের সমষ্টি বের করে আমরা পেয়েছি 1750। অপরদিকে টমাসের পরিবার 51বর্তী পরিবার। এক্ষেত্রে দেখো দুইটা পরিবারের সাথে তুলনা করবে। এর আগে আলিয়ার পরিবার ছিল যেখানে সদস্য সংখ্যা ছিল কত, 6 জন। এখানে টমাসের পরিবারের কথা বলা হয়েছে, যে পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 31 জন। দেখো টমাসের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 31 জন। বাড়িতে সবসময় একটি উৎসব আমেজ লেগেই থাকে। টমাসের পরিবারের সদস্যদের বয়স দেখো, এখানে টমাসের পরিবারের সদস্যদের বয়স দেওয়া আছে। প্রথমে যে তার হচ্ছে বয়স হচ্ছে 15 বছর, তারপরে 16 বছর, এইভাবে কিন্তু 31 জনের বয়সের কথা এখানে বলা আছে। 31 জনের বয়সের কথা বলা আছে, তাহলে তাদের বয়সের গড়। এই ক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে আমরা এক্স ব্যবহার করেছিলাম, এখন আমরা চলক হিসেবে ওয়াই ব্যবহার করছি। তাহলে ওয়াই বার, দেখো আমরা যদি গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি, তো এর আগে যেহেতু আমরা গাণিতিক গড় একবার এক্স বার ব্যবহার করছি, এখন এক্স বার ব্যবহার না করে আমরা ওয়াই বার ব্যবহার করলাম। এখন তুমি যদি গরু বার ব্যবহার করো কোনো সমস্যা নাই, যেটা ব্যবহার করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে তাদের বয়সের গড় হচ্ছে ওয়াই বার ইকুয়াল টু 30। তুমি যদি এই যে 31 জনের বয়স দেওয়া আছে, এই 31 জনের বয়স যদি তুমি যোগ করো, যোগ করে 31 দ্বারা ভাগ করো, ভাগ করলে কিন্তু 30ই পাবে। এক্ষেত্রে হিসাবটি যাচাই করে দেখো, তুমি যদি হিসাব করে দেখো সেক্ষেত্রে তুমি দেখবা যে গড় আসলে 30ই পাওয়া যাচ্ছে। এখন আসো আমরা আগের মতো, আগে যেমন আমরা বের করেছিলাম যে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করেছিলাম, এখন আমরা সেভাবেই বের করব। আগে বের করেছিলাম সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন যেহেতু আমরা চলক ধরেছি ওয়াই, তাহলে আমরা ধরবো সামেশন অফ yi মাইনাস ওয়াই বার, এরপরে হোল স্কোয়ার লিখবো। এখানে আয়ের মানটা 1 থেকে 31 পর্যন্ত হবে। দেখো যেহেতু আমার এখানে আয়ের মানটা 1 থেকে 31 পর্যন্ত কেন হবে, কারণ হচ্ছে আমার দেখো এখানে আমার উপাত্ত আছে হচ্ছে 31টা, আগে আমার উপাত্ত ছিল 6টা, তাই আয়ের মানটা 1 থেকে 6 পর্যন্ত হয়েছিল। এখন যেহেতু উপাত্ত আছে 31টা, তাই আয়ের মানটা 1 থেকে 31 পর্যন্ত হবে। তাহলে আমরা কি করব দেখো, সেটা হলো যে আগের মতোই আমরা এই 15 থেকে আমরা এই ওয়াই বার বাদ দিব। মানে দেখো এখানে yi মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার আছে, তাহলে 15 থেকে আমরা এই 30 বাদ দিব, তাহলে 15 বিয়োগ 30, এরপরে বর্গ করব, যেহেতু স্কোয়ার আছে বর্গ করলাম আগেরটার মতোই। এরপরে আবার আমরা 16 থেকে 30 বাদ দিব, তারপরে বর্গ করব, বর্গ করলাম প্লাস।
এরপরে দেখো 17 থেকে 30 বাদ দিব, 17 থেকে 30 বাদ দিব, বাদ দিয়ে এরপরে বর্গ করব। এইভাবে কিন্তু আমরা 18 থেকে 30 বাদ দিয়ে বর্গ করব, প্লাস এইভাবে লিখতে থাকবো। এর জন্য আমরা যেহেতু অনেকগুলা উপাত্ত আছে, এতগুলা লেখা কষ্টকর, তাই ডট 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 দিয়ে লেখা হয়েছে। দেখো সেটা হচ্ছে যে লাস্ট উপাত্ত হচ্ছে 45 থেকে 30 বাদ দিয়ে বর্গ করা হয়েছে, 45 থেকে 30 বাদ দিয়ে বর্গ করা হয়েছে, ডট ডট দেওয়া হয়েছে মাঝে। এবার দেখো 15 থেকে 30 যদি আমরা বাদ দিই, বাদ দিলে হয় -15, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। 16 থেকে 30 বাদ যদি দিই তাহলে হয় -14, যেহেতু এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার 17 থেকে 30 বাদ দাও, বাদ দিলে হবে -13 স্কোয়ার। এবার 45 থেকে 30 বাদ দাও, বাদ দিলে হয় 15, আর যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। আসলে এইখানে কিন্তু একটা ধারা তৈরি হয়, এখানে একটা ধারা তৈরি হয়। আচ্ছা আমরা 15টা স্কোয়ারটা পরে আরও লিখি। দেখো এরপরে এই আমরা আবার যদি লিখি, একটু বাদ দিলাম। দেখো -15 স্কোয়ার প্লাস -14 স্কোয়ার প্লাস -13 স্কোয়ার। এরপরেরটা কী হবে? -12 স্কোয়ার প্লাস এরপরেরটা কত হবে? -11 স্কোয়ার প্লাস, এরকম একটা ধারা তৈরি হয়। আসলে এখানে একটা ধারা তৈরি হয়, তুমি যদি একটু হিসাব করো সেক্ষেত্রে দেখবা ধারা তৈরি হয়। তাহলে এরপরেরটা কত হবে? -10 স্কোয়ার। এরপরেরটা কত হবে? প্লাস হচ্ছে -9 স্কোয়ার হবে। এরপরেরটা কত হবে? -8, এরপরে স্কোয়ার হবে। এইভাবে কিন্তু হবে। এরপরেরটা কত হবে? প্লাস হচ্ছে -7 স্কোয়ার হবে। আচ্ছা প্লাস এরপরেরটা কত হবে? -6 স্কোয়ার হবে। দেখো আমরা পুরাটা লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। -7 স্কোয়ার প্লাস হচ্ছে -6 স্কোয়ার প্লাস হচ্ছে -5 স্কোয়ার প্লাস হবে হচ্ছে -4 স্কোয়ার প্লাস হবে হচ্ছে -3 স্কোয়ার প্লাস হচ্ছে -2 স্কোয়ার প্লাস হবে হচ্ছে -1 স্কোয়ার প্লাস হবে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এইভাবে কিন্তু 15 স্কোয়ার পর্যন্ত হবে। আমি কিন্তু সবগুলাই লিখে দিয়েছি, যদিও আমার মাঝে লেখা আছে এই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা আছে, সেটা দেখতে পারো। মানে মূল কথা হলো এইটা হবে, টোটালটা এইটা হবে। এখন দেখো আমরা কি পাবো, সেটা হলো যে মাইনাসটাকে স্কোয়ার করলে কি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, আমরা যদি সেটা একটু লিখি, সেটা হলো যে আমরা 0 স্কোয়ার মানে তো 0 তো লেখার দরকার নাই। দেখো -1 স্কোয়ার মানে কি 1, আবার এই যে এখানে আছে দেখো +1 স্কোয়ার, তাহলে +1 স্কোয়ার। তাহলে আমরা 1 আর 1 আমরা দুইটা 1 পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এখানে 2 কমন নিতে পারি, নিয়ে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। দেখো 1 স্কোয়ার -1 স্কোয়ার মানে তো +1 স্কোয়ারই হবে। তার মানে আমরা দেখো -1 স্কোয়ার +1 স্কোয়ার, তাহলে এই -1 স্কোয়ারটা +1 স্কোয়ার হয়ে যাবে। তার মানে কিন্তু আমরা এখানে কিন্তু দুইটা 1 স্কোয়ার পাচ্ছি, তাই আমরা 2 কমন নিয়ে 1 স্কোয়ার লিখলাম প্লাস। এরপরে দেখো এখানে হচ্ছে +2 স্কোয়ার, এখানে কিন্তু -2 স্কোয়ার আছে। তাহলে -2 স্কোয়ার মানে কিন্তু -2কে বর্গ করলে কি হয়? 4 হয়। তাহলে 4কে আমরা কিন্তু 2 স্কোয়ার লিখতে পারি। তার মানে 2 স্কোয়ার, এখানেও 2 স্কোয়ার, তাই আমরা 2 কমন নিতে পারি। তার মানে এখানে একটা 2 স্কোয়ার লিখতে পারি। তারপরে এরপরে কি হবে? দেখো 3 স্কোয়ার -3 স্কোয়ার, -3 স্কোয়ারটা কি হবে? +3 স্কোয়ার লিখতে পারি, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দুইটা 3 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে আমরা 2 কমন নিয়ে +3 স্কোয়ার, এভাবে প্লাস ডট 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 কত হবে? 15 স্কোয়ার হবে। দেখো এখানে -15 স্কোয়ার আছে, দেখো -15 স্কোয়ার আছে, এখানে +15 স্কোয়ার আছে। মাইনাসটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 15 স্কোয়ার, দুইটা 15 স্কোয়ার আছে, তাই 2 কমন নিয়ে প্লাস ডট 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 কত লিখছি? 15 স্কোয়ার লিখছি। তার মানে আমরা এইটার থেকে কিন্তু একটা ধারা পাই। দেখো এই একটা ধারা পাই, কীরকম ধারা পাই? দেখো 1 স্কোয়ার আমরা দুইটা পাবো, 2 স্কোয়ার দুইটা পাবো, 3 স্কোয়ার দুইটা পাবো, 4 স্কোয়ার দুইটা পাবো, 5 স্কোয়ার দুইটা পাবো, 6 স্কোয়ার দুইটা পাবো। এইভাবে লাস্টে কিন্তু আমরা পাবো 15 স্কোয়ার দুইটা পাবো। তাহলে আমরা 2 কমন নিলাম, কমন নিলে কত হবে? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ ডট 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 কত হবে? 15 স্কোয়ার হবে। তা আমরা এখানে 2 পর্যন্ত লিখেছি। তাহলে এইখানে কিন্তু একটা সূত্র তৈরি হয়। দেখো এখানে একটা সূত্র তৈরি হয়, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ ডট 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 যোগ 15 স্কোয়ার। প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হয়। দেখো আমরা জানি যে সেটা হলো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 × 2n+1/6, মানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 যোগ n স্কোয়ার, এর
সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ভাগ হচ্ছে 6। এই সূত্রটা আমরা কিন্তু পাই। তাহলে এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা যদি প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র কি হবে, যেহেতু এখানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ ডট 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 15 স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে n এর মান কত বসাবো, 15 বসাবো। তার মানে হবে কি, দেখো 2 আগে ছিল, আগে লিখলাম গুণ, এইটুকের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান। n এর মান কত, n এর মান হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 15 প্লাস ওয়ান, এরপরে দেখা যাচ্ছে 2n, তাহলে 2n, n এর মান কত 15, 15কে 2 দ্বারা গুণ করলে কত হবে 30, 30 যোগ 1, 30 যোগ 1 ভাগ হচ্ছে 6, ভাগ হচ্ছে 6। দেখো আমরা এই সূত্রটা বসিয়েছি। এত কিছু করার কারণটা কি, তোমার মনের মধ্যে প্রশ্ন জাগবে। আসল কথা হচ্ছে যে আমরা এর সমষ্টিটা বের করব। এই সমষ্টিটা বের করে এইভাবে লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য এইভাবে সহজভাবে বের করা হয়েছে। তুমি যদি চাও যে এইভাবে লিখে একেবারে সবগুলা একেবারে ক্যালকুলেটরে যোগ করে করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই, করলে একই রকম আসবে। এবার দেখো সেটা হলো যে এই টোটালটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 2480 আসবে। তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 2480 আসবে। দেখো এখানে কিভাবে করছে, কাটাকাটি করছে এখানে, তার মানে 2 দিয়ে কাটলে এখানে 3 হবে, এখানে 3 পাঁচা কত হয় 15 হয়, 3 পাঁচা 15 হবে, তার মানে 3 দিয়ে কাটলে 3 পাঁচা 15 হবে, তার মানে এখানে থাকে হচ্ছে 5, আর 15 আর 1 যোগ করলে 16, 30 আর 1 যোগ করলে 31। এবার এগুলা গুণ করো, তাহলে আসবে হচ্ছে 2480। এত কিছু করার কারণই হচ্ছে এই যে এই সমষ্টিটা বের করা, তাহলে আসছে হচ্ছে 2480। দেখো আমরা আগে আলিয়ার পরিবারের ক্ষেত্রে 6 জন সদস্য ছিল, তাদের কিন্তু গাণিতিক গড় ছিল 30, আর আমরা গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির সমষ্টি কত পেয়েছি, বিচ্যুতির সমষ্টি পেয়েছি হচ্ছে 1750। আর টমাসের পরিবারের সদস্য ছিল 31 জন, এই ক্ষেত্রে 31 জন সদস্য ছিল, 31 জন সদস্যের বয়সের গড় আমরা পেয়েছি হচ্ছে 30। এবার এই ক্ষেত্রে আমরা বিচ্যুতির সমষ্টি, বিচ্যুতির বর্গের সমষ্টি আমরা কত পেয়েছি, আগে পেয়েছিলাম 1750, এখন পেলাম হচ্ছে 2480। উপরের হিসাব দুটি পর্যালোচনা করে দেখা যায় আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের গাণিতিক গড় একই। দেখো আলিয়ার পরিবারের বয়সের গাণিতিক গড় 30 এসেছিল, আবার টমাসের পরিবারের বয়সের গড়ও 30 এসেছিল, কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার বেশি। দেখো যে কিন্তু হচ্ছে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলিয়ার পরিবারের সদস্যদের বিস্তার হচ্ছে বেশি। সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। দেখো এখানে কিন্তু বলাই আছে বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করলেই যে সমস্যাটির সমাধান হবে তা না, কিন্তু আমরা আগের উদাহরণের ক্ষেত্রে দেখলাম। তাহলে এখানে কি বলা আছে যে তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টির গড় নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু গড় নির্ণয় করতে হবে। আগে যে ক্ষেত্রে আমরা বের করলাম সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যার সমাধান হচ্ছিল না, মানে আমার সমস্যাটির সমাধান ছিল না, তাই তথ্য সারির উপাত্ত ও গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো যেহেতু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তৃতির চেয়ে আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তৃতি যেহেতু বেশি, এই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি না, তাই এই ক্ষেত্রে সমস্যা সমাধান করতে হলে দেখো এখানে বলা আছে বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। আমরা যে এই ক্ষেত্রে যে আমরা এই যে বর্গের সমষ্টি নির্ণয় করেছি সেক্ষেত্রেই কি যে সমস্যাটির সমাধান হবে তা না, কিন্তু এই ক্ষেত্রে দেখো সেটা হলো যে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করছি আলিয়ার পরিবারের ক্ষেত্রে, টমাসের পরিবারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যাটির সমাধান হচ্ছে না, যেহেতু হচ্ছে না তাই আমাকে কী করতে হবে, তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টির কিন্তু আবার গড় নির্ণয় করতে হবে। বর্গের সমষ্টি আমরা যেটা পেয়েছি তার কিন্তু গড় নির্ণয় করতে হবে। তার মানে একে আমরা আবার কি দিয়ে ভাগ দিব, সেটা হলো যে এই যে আমার উপাত্ত
উপাত্তের সংখ্যা টোটাল কয়টা উপাত্ত আছে, 31টা উপাত্ত আছে, তার মানে আমরা n দ্বারা ভাগ দিব। এই ক্ষেত্রেও আমরা n দ্বারা ভাগ দিব, এই ক্ষেত্রেও কিন্তু আমরা n দ্বারা ভাগ দিব। সেটাই কিন্তু এখানে বলা আছে যে যেহেতু সমস্যাটির সমাধান হচ্ছে না, তাই তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টির গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে হবে মানে কি, এইটার সাথে আমরা n দ্বারা ভাগ করব, আবার এইটাকেও আমরা n দ্বারা ভাগ করব, সেক্ষেত্রেই কিন্তু আমার সমস্যাটির সমাধান হবে। তার মানে দেখো সেক্ষেত্রে বলা আছে, অর্থাৎ আমাদের দেখো আমার সূত্র ছিল কি, সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এইটার সাথে আমরা কত ভাগ দিব, এই যে n দ্বারা ভাগ দিব, তার মানে 1/n লিখতে পারি অথবা ভাগ n লিখতে পারি, এত নির্ণয় করতে হবে। যেমন আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পাবো, দেখো আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা এইটুকের মান কত পেয়েছি, এইটুকের মান আমরা পেয়েছি 1750। দেখো এইটুকের মান আমরা পেয়েছি 1750, দেখো এই যে এইটুকের মান পেয়েছি আমরা, এইটুকের মান পেয়েছি 1750। আর টমাসের পরিবারের ক্ষেত্রে পেয়েছিলাম 2480। আর দেখো আলিয়ার পরিবারের সদস্য সংখ্যা কত ছিল, এন এর মান কত, তাহলে এন এর মান 6। তার মানে এবার আমরা 1750 ভাগ 6 করলে আসে কত, সেটা হলো যে 291.67। টমাসের পরিবারের ক্ষেত্রে আমরা পাবো, টমাসের পরিবারের ক্ষেত্রেও আমরা আবার কি, এই যে আমরা এইটা বের করেছিলাম, এইটা বের করে আমরা পেয়েছিলাম 2480, একে ভাগ দিব কত দ্বারা, n দ্বারা, তার মানে 1/n লিখতে পারো অথবা ভাগ nও লিখতে পারো। তাহলে 1/n এর মান কত, দেখো ওদের পরিবারের সদস্য ছিল কত, 31 জন। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে, 80 আসে। তার মানে আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 291.67, আর টমাসের পরিবারের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 80। দুই পরিবারের ফলাফল থেকে এটি আরও স্পষ্ট যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার অনেক বেশি। দেখো টমাসের পরিবারের সদস্যদের বিস্তারের থেকে আলিয়ার পরিবারের সদস্যদের বিস্তার কিন্তু অনেক বেশি। সেটাই বলা আছে বয়সের গড় হতে, দেখো বয়সের গড় হতে আমরা আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পেয়েছি এত, আর টমাসের পরিবারের ক্ষেত্রে 80। দেখো টমাসের পরিবারের ক্ষেত্রে কম আর আলিয়ার পরিবারের ক্ষেত্রে বেশি। তার মানে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তার কত এসেছে, 80 এসেছে। বিস্তারের চেয়ে আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার অনেক বেশি। দেখো আলিয়ার পরিবারের সদস্যদের বিস্তার কিন্তু অনেক বেশি আর টমাসের ক্ষেত্রে কিন্তু কম। অতএব বিস্তার পরিমাপের জন্য দেখো এত একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। তার মানে বিস্তার পরিমাপের ক্ষেত্রে এইটাই হচ্ছে আমার উপযুক্ত মাধ্যম হতে পারে। মানে সূত্রটা তাহলে কি হবে, সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n হবে। আর এটি হলো ভেদাঙ্ক, মানে এইটাই হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার মানে একে সিগমা স্কোয়ার প্রতীক দ্বারা সূচিত করা হয়। তার মানে পড়তে হবে, কিন্তু এখানে বলা আছে পড়তে হবে সিগমা স্কোয়ার। তার মানে আমরা দেখো এইটা যেটা পেলাম সেটাই হচ্ছে ভেদাঙ্ক। তার মানে ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার প্রতীক দ্বারা প্রকাশ করি। তার মানে ভেদাঙ্কর সূত্র হবে সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা ভেদাঙ্কের সংজ্ঞা কি পাবো, সেটা হলো যে কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে, দেখো প্রতিটি মান হতে, এই যে xi মাইনাস এক্স বার, প্রতিটি মান হতে গাণিতিক গড়ের, দেখো গাণিতিক গড় হচ্ছে এক্স বার, গাণিতিক গড়ের ব্যবধানের এটা গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ, যেহেতু স্কোয়ার আছে তার মানে বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা, বর্গের সমষ্টিকে দেখো সামেশন আছে তার মানে সমষ্টিকে কি দ্বারা ভাগ দিব, গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। তাহলে আমরা ভেদাঙ্ক কাকে বলবো, সেটা হচ্ছে কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই আমরা ভেদাঙ্ক বলবো। দেখো বলাই আছে যে আমরা ভেদাঙ্কর ক্ষেত্রে আমরা সূত্র পাচ্ছি সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই আয়ের মানটা হবে 1 থেকে n পর্যন্ত, সেটা বলা আছে। তার মানে কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে, দেখো এখানে xi মাইনাস
এক্স বার, তার মানে প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের, এখানে যদি গাণিতিক গড়ের ক্ষেত্রে বলে তাহলে গাণিতিক গড়ের, যদি মধ্যক থেকে বলে তাহলে মধ্যকের, আর প্রচুরক থেকে বললে প্রচুরকের। যেহেতু গাণিতিক গড় আমরা ধরে নিয়েছি, গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলবো, ভেদাঙ্ক বলবো। তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম, সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে n। এখানে বলা আছে মাথা খাটাও, আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে। দেখো তো আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক কত, দেখো তো আলেয়ার পরিবারের ক্ষেত্রে ভেদাঙ্ক আমরা কত পেয়েছি, 291.67, তাহলে লিখবো 291.67। আর টমাসের পরিবার, দেখো টমাসের পরিবারের ক্ষেত্রে আমরা ভেদাঙ্ক কত পেয়েছি, ভেদাঙ্ক পেয়েছি 80, তাহলে আমরা 80 লিখব। এটা কোনো অঙ্কই না, আমরা তো আগেই বের করেছি, সেটাই জাস্ট লিখতে হবে। দেখো সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয়, তাহলে আমরা সূত্রের মাধ্যমে যদি ভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা কি পেলাম, দেখো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা যে এই যে সূত্রটা পেয়েছি সেটা হলো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 xn এবং তাদের গাণিতিক গড় যদি x বার হয় তাহলে ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি। তাহলে ভেদাঙ্কের সূত্র কি হবে, 1/n সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার। এখানে আয়ের মানটা কত হবে, 1 থেকে n পর্যন্ত হবে। তাহলে আমরা ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম কি, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের আমরা এই সূত্রটা বসাবো। আর বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এখানে জাস্ট একটা গণসংখ্যা যোগ মানে গুণ হবে, তার মানে এইখানে fi গুণ হবে। তার মানে লেখা একই, কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 xn যাদের গণসংখ্যা সমূহ যথাক্রমে f1 f2 f3 fm, তাহলে আমরা বলতে পারি গাণিতিক গড় যদি x বার হয় তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সূত্র হবে 1/n সামেশন অফ, জাস্ট এখানে একটা fi গুণ হবে, তার মানে fi ইন্টু xi মাইনাস x বার হোল স্কোয়ার। এইটাই হবে হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। দেখো ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে 1/n সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার। আর শ্রেণীকৃত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র হবে 1/n সামেশন অফ fi xi মাইনাস x বার হোল স্কোয়ার। এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য, এইটা হচ্ছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃতর ক্ষেত্রে উপাত্তের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বিন্যস্ত বা হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। জাস্ট এখানে fi নাই, এখানে fi আছে, এইটাই জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তুমি সহজেই এইটা মনে রাখলেই জাস্ট এখানে fi যদি গুণ করো সেক্ষেত্রে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে। তাহলে আমরা খুব সহজেই এই দুইটা সূত্র ব্যবহার করে কিন্তু আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি আমি রচনা করেছি, বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখলাম। আমরা পরবর্তী পর্বে আমরা ভেদাঙ্ক নির্ণয়ের অঙ্ক সমাধান করাবো। আশা করি এখনকার পর্ব দ্বারা তোমরা উপকৃত হয়েছো। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।